ভারতে বিজেপি সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। দেশটির রাজধানীর আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। ভারতের যেন স্বস্তি নেই, একের পর এক প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে এই দেশটির। রবীন্দ্রনাথের সম্ভবত ছোট গল্পের একটা সংজ্ঞা ছিল, শেষ হইয়াও হইল না শেষ। ভারত পাকিস্তান যুদ্ধের বেলা ঠিক একই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। গেল 3 থেকে 4 দিন আগে আনুষ্ঠানিকভাবে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও আদৌ কি তা থেমে আছে? বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এমনিতেই বেকায়দায় আছেন নরেন্দ্র মোদী। তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য যে পূরণ হয়নি এটা পরিষ্কার। লক্ষ্য ছিল দুটি, একটি হচ্ছে যে তার আধিপত্য, ভারতে তার নেতৃত্ব এটা খুবই প্রতিষ্ঠিত করা, আস্তে আস্তে তার যে জনপ্রিয়তা নষ্ট হচ্ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করা, অন্যদিকে পাকিস্তানকে কুপকাত করা, পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা এবং সারা বিশ্বকে দেখানো যে সন্ত্রাসের কারণে ভারত সেখানে হামলা করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে মধ্যস্থতা করেছে তাতে একেবারেই শেষ। মানে সেই নরেন্দ্র মোদীর যে বেলুন, সেই বেলুনটা ঠাস করে ফুটো হয়ে চুপসে গেছে। এবার একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরল মোহাম্মদ ইউনূসের সরকার। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। ভারতীয় গোলামির দিন শেষ, এবার প্রকৃত স্বাধীনতা পাচ্ছে বাংলাদেশ। বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য বৃদ্ধি পেয়ে গিয়েছে। গত এক যুগ যাবৎ সাবেক স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশ রীতিমতো ভারতের কলোনিতে পরিণত হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতের হাত থেকে স্বাধীনতা ফিরে পায়। ভবিষ্যতে যেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের হাতে বিলীন হয়ে না যায়, সেই বন্দোবস্তই করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নিজ দেশেই এবার মহা বিপদে নরেন্দ্র মোদী। ভারত জুড়ে মোদী বিরোধী আন্দোলনের তীব্রতা বেড়েছে। মোদীর পদত্যাগ দাবিতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। ভারত জুড়ে চলছে মোদী হটাও দেশ বাঁচাও আন্দোলন। নিজের গদি হারানোর চিন্তায় মোদীর রাতের ঘুম হারাম। এদিকে শেখ হাসিনার নির্দেশে মানুষ হত্যার প্রমাণ পেল আদালত। এবার আর শেষ রক্ষা হচ্ছে না ভারতে পলাতক খুনি হাসিনার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে কাশ্মীর নিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে মোদীকে বেকায়দায় ফেললেন শেহবাজ শরীফ। চারদিক থেকে একের পর এক বিপদে দিশেহারা মোদী। মোদী কি পারবে গদি টিকিয়ে রাখতে? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতে বিজেপি সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। দেশটির রাজধানীর আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। দেশটিতে লাখ লাখ মানুষ বেকার হচ্ছে, ব্যবসায়ীরা ধ্বংস হয়ে পথে বসেছে, অর্থনৈতিক অবস্থার টালমাটাল। অথচ সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই। উল্টো হিন্দু মুসলিম কার্ড খেলা খেলিতে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট এবং পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে $83 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় ভারত। মোদী সরকারের এমন কর্মকাণ্ডে খেপেছে দেশটির সাধারণ মানুষ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও জনরোষের মুখে এবার পালিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে দেশটির হিন্দুরাই ক্ষোভ প্রকাশ করে বলছেন, শুভেন্দু অধিকারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। কলকাতার প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। দেশটির ক্ষুব্ধ জনতা বলছেন, পুরো ভারত জুড়ে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শুভেন্দু অধিকারী। কথায় কথায় আলু পেঁয়াজ দেব না, চিকিৎসা করাতে দেব না, শুভেন্দুর এমন উগ্রবাদী কথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হিন্দু ব্যবসায়ীরা। কারণ এখানে শুধু মুসলিমরা আসতো না, হিন্দুরাও আসতো। তার এসব কথায় বিরক্ত হয়ে এখন কোনো বাংলাদেশি আসছে না। ওরকম মূর্খ নেতা, অকাট মূর্খ নেতা এবং উগ্র নেতা যারা ধর্ম বিদ্বেষ ছড়িয়ে রাজ্যে অশান্তি করছে, না হিন্দুদের ক্ষতি করলো, হিন্দুরাও ওর এই আচরণে অত্যন্ত বিরক্ত। বাংলাদেশিদের কটাক্ষ করে পাকিস্তানের করাচি ও লাহোরে গিয়ে চিকিৎসা করাতে বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান দেশটির হিন্দু নেত্রী। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেবো। এদিকে রিপাবলিক বাংলা টিভি সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে সাংবাদিক বলতে নারাজ কলকাতার মানুষ। তারা বলছেন, ময়ূক আবার কবে সাংবাদিক হলো? সে তো মাছ বাজারের মাছ বিক্রেতা। ও আবার সাংবাদিক কবে থেকে? ও সাংবাদিক নাকি? ও তো মাছ বাজারের মাছ বিক্রেতা হতে পারে। তবে মোদী বিরোধী আন্দোলনে যে কথা বলছে তাকে গ্রেফতার করা হচ্ছে, যেন নিজের গদি ঠিক রাখতে দেশের জনগণের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করলো নরেন্দ্র মোদী। তবে এতেও দমানো যায়নি বিক্ষোভকারীদের। আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে পুরো ভারত জুড়েই।
চারদিকে নীরবতা, গভীর রাত, ঢাকার আকাশ যেন থমকে আছে। একটা অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছে বাতাসে। চিফ প্রসিকিউটরের দপ্তরে আলো জ্বলছে। একটি মোটা ফাইল টেবিলের উপর রাখা, লাল সিল মারা। তার ভেতরে এমন কিছু আছে যা কাঁপিয়ে দেবে গোটা দেশ। তদন্ত শেষ হয়েছে 6 মাস 28 দিনে। এবার প্রকাশ পেল সেই নাম যে ছিল সবকিছুর মাস্টারমাইন্ড, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, যার কথায় মানুষ মারা হয়েছে, শহর রক্তে ভেসেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফাইল খুললেন, সংবাদ সম্মেলন শুরু হলো। তার কণ্ঠ গম্ভীর, চোখে চাপে ভরা। তিনি বললেন, এই আন্দোলনের সময় যা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ। হত্যা, ধর্ষণ, আগুনে পুড়িয়ে দেওয়া, শিশু হত্যা, সবকিছুরই নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজেই। সাংবাদিকরা স্তব্ধ হয়ে শুনছিলেন। তারপর প্রথম প্রশ্ন, আপনারা কিভাবে নিশ্চিত হলেন? উত্তর এলো, প্রমাণ আমাদের হাতে, ফোন কল, ভিডিও, প্রত্যক্ষদর্শীর বয়ান, সবই আছে। 14 জুলাই প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেছিলেন তারা রাজাকারের বাচ্চা। এই একটা বাক্য আগুন ছড়িয়েছিল বাংলাদেশে। পুলিশ, র্যাব, ড্রোন, এপিসি সব ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রদের উপর। শুধু বাহিনী নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই অস্ত্র হাতে নেমেছিল রাস্তায়। কাকে মারছে, কেন মারছে কিছুই ম্যাটার করছিল না। লক্ষ্য একটাই, আন্দোলন থামাতে হবে। তদন্ত সংস্থা বলেছে হাসিনার ফোনালাপে হত্যার নির্দেশ স্পষ্ট। তিনি বলেছেন তাদের শিকড় সহ উপড়ে ফেলো, যদি দরকার হয় আগুন দাও। আর ঠিক সেটাই ঘটেছে। গুম, খুন, ধর্ষণ, মৃতদেহ রাস্তায় পড়ে থাকতো। তাদের হাসপাতালে নিতে দেওয়া হয়নি, আহতদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। কাউকে তো জীবিত অবস্থায় পুড়িয়ে মেরেছে। তাদের অপরাধ, তারা প্রতিবাদ করেছিল, প্রশ্ন করেছিল। এরপর একটা সময় এলো, তারা আর চুপ থাকেনি, শুরু হলো গণ অভ্যুত্থান। সরকার পড়ে গেল, শেখ হাসিনা পালালো ভারতে। গঠিত হলো অন্তর্বর্তী সরকার, পুনর্গঠন করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শুরু হলো, ফাইল খুলে দেখা গেল নরকের দরজা। তাজুল ইসলাম বললেন, এই মামলায় শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে আরো আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন। প্রথম মামলাটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারপর এলো আরো মামলা, একটি গুম খুনের, একটি হেফাজতের সমাবেশে গণহত্যার। মোট 22টি মামলা চলছে এখন। 141 জন অভিযুক্ত, তাদের মধ্যে 54 জন গ্রেফতার, 87 জন পলাতক, যার মধ্যে অনেকেই দেশের বাইরে। তদন্তের নথিতে আরো ভয়ঙ্কর তথ্য এসেছে। বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছিল ইচ্ছে করেই। সরকারি লোকজনই আগুন দিয়েছিল, তারপর দোষ চাপিয়েছিল আন্দোলনকারীদের উপর। যেসব ফোনালাপ এখন ট্রাইব্যুনালের হাতে আছে, তা শোনার পর বিশ্বাস করা কঠিন একজন নেতা কিভাবে এমন নির্দেশ দিতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তিনি এখন পলাতক, কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না। এটি আর শুধু বিচার নয়, এটি একটি দেশের আত্মার লড়াই, একটি প্রজন্মের ত্যাগের প্রতিদান। আজ যারা বেঁচে নেই তাদের জন্য এই বিচার, যারা চোখের সামনে তাদের প্রিয়জনকে আগুনে পুড়তে দেখেছে তাদের জন্য এই বিচার। এখন অপেক্ষা, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ গঠন করবে, প্রমাণ উপস্থাপন হবে, তারপর শুরু হবে বিচার। প্রতিটি নাম ডাক পড়বে, প্রতিটি কাজের কৈফিয়ত চাওয়া হবে। এই গল্প এখানেই শেষ নয়, এই গল্প চলবে যতদিন না ন্যায় ফিরে আসে। এবার একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরল মোহাম্মদ ইউনূসের সরকার। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। ভারতীয় গোলামির দিন শেষ, এবার প্রকৃত স্বাধীনতা পাচ্ছে বাংলাদেশ। বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য বৃদ্ধি পেয়ে গিয়েছে। গত এক যুগ যাবৎ সাবেক স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশ রীতিমতো ভারতের কলোনিতে পরিণত হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতের হাত থেকে স্বাধীনতা ফিরে পায়। ভবিষ্যতে যেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের হাতে বিলীন হয়ে না যায়, সেই বন্দোবস্তই করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় সরকার এবং তাদের মিডিয়ার। রাগঢাক করে নয়, বরং খোলামেলায় ভারত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ করে চলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করলো ইউনূস সরকার। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করলো বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর লড়তে পারবে না আওয়ামী লীগ। বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেটা অফিসিয়ালি মুছে দেওয়া হলো। বাংলাদেশের
রাজনৈতিক পট পরিবর্তনের পরই গণতন্ত্রের কণ্ঠরোধের প্রয়াসও গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে। এবার একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরল মোহাম্মদ ইউনূসের সরকার। আওয়ামী লীগের কার্যকলাপ আগেই নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে, এবার শেখ হাসিনার দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে লড়তে পারবে না হাসিনা দল। ফের পদ্মাপাড়ে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জেরে সামরিক শাসন জারি হলে আওয়ামী লীগ সহ সব দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার শেখ মুজিবুর রহমানের দেশে নিষিদ্ধ হলো তাঁর দল। বাংলাদেশে আওয়ামী লীগের ব্যান হয়ে যাওয়ার ঘটনা সত্যি খুব মর্মান্তিক। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত একটি দল, শেখ মুজিবুর দ্বারা গঠিত একটি দল, যার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যেমন আবেগ জড়িয়ে আছে। গত বছরের অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ ও বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছিল দেশের অভ্যন্তরে। বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার জামাতের চাপের কাছে মাথা নত করলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार कर किया गया है। গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট আওয়ামী লীগ ও শাখা সংগঠনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন দমনে অপহরণ, গণহত্যা, অমানবিক নির্যাতন, লুট, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের আদালতে অনেক মামলা চলছে। ঢাকার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত পদ্মাপাড়ে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, বাংলাদেশের গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল ভারত এবং স্বৈরাচারীরা। বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল স্বৈরাচারীরা। আজ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সমর্থকদের চেয়েও বেশি কষ্ট হচ্ছে ভারতের। ভারত বুঝে গিয়েছে বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে তাদের স্বার্থকে সমুন্নত রাখতে আর কেউই রইল না। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। ভারতকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। ভারতের নাক গলানি প্রমাণ করে আওয়ামী লীগ ছিল ভারতের এজেন্ট। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এমনিতেই বেকায়দায় আছেন নরেন্দ্র মোদী। তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য যে পূরণ হয়নি এটা পরিষ্কার। লক্ষ্য ছিল দুটি, একটি হচ্ছে যে তার আধিপত্য, ভারতে তার নেতৃত্ব এটা খুবই প্রতিষ্ঠিত করা, আস্তে আস্তে তার যে জনপ্রিয়তা নষ্ট হচ্ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করা। অন্যদিকে পাকিস্তানকে কুপকাত করা, পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা এবং সারা বিশ্বকে দেখানো যে সন্ত্রাসের কারণে ভারত সেখানে হামলা করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে মধ্যস্থতা করেছে তাতে একেবারেই শেষ। মানে সেই নরেন্দ্র মোদীর যে বেলুন, সেই বেলুনটা ঠাস করে ফুটো হয়ে চুপসে গেছে। এখন শেহবাজ শরীফ তার উপরে টেক্কা নিচ্ছে। কিভাবে দর্শক সেই বিশ্লেষণটা করব, তার আগে আবারও অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা নিয়মিতভাবে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। পাকিস্তান এবার উল্টো চাল দিয়েছে। সেই চালে নরেন্দ্র মোদীর ভারতকে বলছে কাশ্মীর নিয়ে আলোচনায় বসুন। কিন্তু ভারত কি চায় কাশ্মীর নিয়ে আলোচনা করতে? না, তারা সব সময় এটা দ্বিপাক্ষিক ইস্যুতে রাখতে চায়। কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি মধ্যস্থতা করতে রাজি। কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে তিনি এটার ব্যাপারে মধ্যস্থতা করতে চায়। আর যদি যুদ্ধ বন্ধ করা না হয় তাহলে তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে। আর যদি যুদ্ধ বন্ধ করে তাহলে বাণিজ্য অর্থনীতি নিয়ে দুই দেশের সঙ্গে আলোচনা করবে এবং কাশ্মীর নিয়ে যে সংকট সমস্যা সেটা নিয়ে আলোচনা করবে। তার মানে হচ্ছে কি, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় কাশ্মীর নিয়ে আলোচনা করে একটা স্থায়ী সমাধান করতে। ভারত কখনো চায় না। ভারত জানে যে এই আলোচনায় গেলে তার লস, অর্থাৎ কাশ্মীর যে পাকিস্তানের অংশ বা কাশ্মীর যে একটা আলাদা একটা তার নিজস্ব একটা অবস্থান আছে যেখানে এক অংশ ভারতের মধ্যে আর এক অংশ পাকিস্তানের মধ্যে। সুতরাং উভয় কাশ্মীর যদি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সামনে আসে
সেটা ভারতের বড় ধরনের পরাজয়। ভারত এই পরাজয় কখনো মেনে নিতে পারে না বলে তারা চায়নি যে কাশ্মীর একটা আন্তর্জাতিক আলোচনার ইস্যু হোক। কিন্তু এবার যুদ্ধ করে সে ফাঁদে পড়লো। অনেকভাবে মোদি এবার ধরাশায়ী হলো। এক হলো এই যুদ্ধে অংশ নিয়ে তার 5টা যুদ্ধ বিমান শেষ হলো, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হলো, তার ক্ষেপণাস্ত্রের যে গুদাম সেই গুদাম ধ্বংস হলো। এরপরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে কাশ্মীর নিয়ে আলোচনায় বসুন। শেহবাজ শরীফ এখন ওই ডোনাল্ড ট্রাম্পের সুর মিলে বলছেন, ভারতকে বলছে যে কাশ্মীর নিয়ে আসুন আলোচনায় করি। তিনি ভারতকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, সেই খবরে বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর পানি বন্টন সহ সব বিতর্কিত ইস্যু নিয়ে সামগ্রিকভাবে দ্বিপক্ষীয় আলোচনায় বসার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার শিয়ালকোটের পাশরুর ক্যান্টনমেন্ট পরিদর্শনের সময় শাহবাজ প্রতিবেশী দেশের প্রতি এই আলোচনার প্রস্তাব দিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান সশস্ত্র বাহিনী বুনিয়ান উন মারসুস নামে যে অভিযান চালিয়েছিল তার প্রশংসা করেন শাহবাজ শরীফ। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের দাবি, পেহেলগামের ঘটনার পর ভারতের হামলার জবাবে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির 26টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হামলায় বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, 6 থেকে 7 মে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান পাল্টা যে অভিযান চালিয়েছে তাতে প্রতিবেশী দেশের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর একাধিক ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। 26টি ভারতীয় স্থাপনায় হামলার প্রসঙ্গ টেনে শাহবাজ শরীফ পাকিস্তানি সেনাদের বলেন, গোটা জাতি আপনাদের পাশে আছে। ভবিষ্যতে হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করেন শাহবাজ শরীফ। তিনি বলেন, যদি আবার আমাদের উপর হামলা চালান তবে সবকিছু হারাবেন। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার সংলাপের জন্য প্রস্তুত। এখন সিদ্ধান্ত আপনার। সম্প্রতি জাতির উদ্দেশ্যে মোদী দেওয়া ভাষণে টেনে শাহবাজ শরীফ বলেন, আমাদের শর্ত দেবেন না, পানি আমাদের রেড লাইন, আমাদের পানির প্রবাহ থামানোর কথা কল্পনাও করবেন না। হ্যাঁ, পানি এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। আমাদের ঝিলাম নিলাম পানি প্রকল্পেও আপনারা হামলা চালিয়েছেন। যদি সেখানে বড় আকারের ক্ষতি হতো তবে বাগলিহার সহ আপনাদের গুরুত্বপূর্ণ বাঁধগুলো ধ্বংস করে দিতাম। এ সময় আবারও মোদীকে বিরোধ ভুলে আলোচনায় বসার আহ্বান জানান শাহবাজ। বলেন, আসুন এই আগুন নিভিয়ে ফেলি, আসুন কাশ্মীর ও পানির বিষয়ে বসে আলোচনা করি। দর্শক, শেহবাজ শরীফের এই আলোচনার প্রস্তাব নরেন্দ্র মোদী কি গ্রহণ করবেন? আমার ধারণা গ্রহণ করবেন না। 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনিয়ান উন মারসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে লিপিবদ্ধ থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা অতুলনীয় নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গতকাল শেহবাজের সঙ্গে শিয়ালকোটে গিয়েছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, দেশটির সেনা প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সেনাদের উদ্দেশ্যে শেহবাজ শরীফ বলেছেন, জাতির অটল সংকল্পে শক্তিশালী বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরত্বপূর্ণ ভঙ্গিতে মাতৃভূমিকে রক্ষা করেছে এবং প্রতিপক্ষের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত এনেছে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শেহবাজ বলেছেন, বিশ্বজানে 1971 সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্রয় এসব হচ্ছে বলে অভিযোগ করেন শেহবাজ। শেহবাজ বলেছেন, আপনার আগুন ঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না।